নমস্কার। আপনাদের সামনে আজ বিনিতা গল্পের তৃতীয় পর্ব নিয়ে এলাম। কাল বা সময়, যাকে চিরন্তন সাক্ষী বলা হয়, তেমন অনেক সাক্ষী, অনেক চরিত্র আমাদের জীবনেও থাকে, যারা অনেক কিছু দেখে, অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, অথচ হয়তো সাক্ষী হয়েই থেকে যায়, পর্যবেক্ষক হয়েই থেকে যায়। সায়ক এবং বিনিতার জীবনে এমন নতুন কোন সাক্ষী এলো, সেই সাক্ষীর পরবর্তী ভূমিকা কি হবে, এবং বিধান সরণির পরে সায়ক আর বিনিতার জীবন কোন দিকে এগোলো, কোথায় দেখা হলো, কিভাবে দেখা হলো, সেটা নিয়ে আমাদের পরের পর্ব। শুনুন, দেখুন, মন্দ লাগলে জানান, ভালো লাগলেও জানান, সাবস্ক্রাইব করুন, শুনুন গল্পটা পুরো, পাশে থাকবেন, আরো পর্ব আসবে, আপনারা দেখবেন, আপনারা জানাবেন এবং পারলে ছড়িয়ে দেবেন। ওই ঘাটে বসাটা অবশ্যই কলকাতায় ঘোরার মতো অভ্যাসবশত নয় সায়কের কাছে। জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন সাধারণ অনেক জায়গা অসাধারণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। একটা পুরনো শুকনো ফুল, কোনো একটা বাস স্ট্যান্ড, গলির ওদিকের মোড়, পার্কের একটা বেঞ্চ, বা মাঠের ওই ঘাসের চাদোয়াটা। আসলে জায়গার মাহাত্ম্য নির্ভর করে সেখানে কাটানো মুহূর্ত আর তার সাথে থাকা উপস্থিতির কারণে। গঙ্গার ঘাট, চায়ের দোকানটা, বা ওই তাড়াহুড়ো করে উঠতে যাওয়া অটোর সারবদ্ধ ভিড়ও অনেকটা সেরকম সায়কের কাছে। দিনটা ছিল একটা রবিবার বিকেল। কাজের অভাবে সপ্তাহের বিভিন্ন দিনের মধ্যে ফারাক করা না গেলেও রবিবারের একটা অন্যরকম মায়া আমাদের রক্তে মিশে আছে। ফাঁকা সময়ে যারা পথে হেঁটে বেড়ায়, যাদের এটাই অভ্যাস, রবিবারের বিকেল তাদের কাছে গুরুত্ব হারায় না কোনোদিন। সায়কও এমনই একটা রবিবারের বিকেলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল কুটিঘাট সংলগ্ন একটি ঘাটে। পরিচিত চক্রে অবশ্য এই ঘাট বেশ বিখ্যাত, তবে বাইরের লোকের কাছে একটা আবিষ্কারের ব্যাপার হয়ে যায়। ঘাটের বাইরের দিক থেকে হেঁটে চওড়া সিঁড়ির দিকে এগিয়ে যেতে হয় কিছুটা। সায়ক এক ঝলকে মেপে নিয়ে দেখল, জোয়ার থাকার দরুন নিচের দিকের সিঁড়িগুলো ফাঁকা। ওপর দিকে ইতস্তত বসে আছে 4টি জোড়া, সাথে 2জন কাকিমা এবং 3টে কুকুর। অহেতুক আবর্জনার নিরিখে দেখলে অপেক্ষাকৃত পরিষ্কার এই ঘাটটি। শিব মন্দির আছে একটা ছোট মতো, তার চূড়ায় ত্রিশূলের পাশে ঘেঁষে বসা 2টি কাক ঝগড়া বা গল্প করছে। ওপাশের শিমুল দুলোর গাছের মাথায় 2টো পরস্পর ডালে 2টো সাদা বক বসে আছে। একজনের চোখ জোয়ারে বাড়তে থাকা জলের দিকে, অন্যজন ঘাড় বেঁকিয়ে লম্বা ঠোঁট দিয়ে পালকের মধ্যের ময়লা পরিষ্কার করছে। মৃদু হাওয়ায় গাছের অন্তত 35,000 পাতা ছন্দবদ্ধভাবে ফড়ফড় করছে। তার নিচের দিকে অজস্র ঝোপঝাড়ের নিচে প্লাস্টিকের দলা, স্তূপীকৃত আবর্জনা, দেবদেবীর ভগ্নাংশ ধাক্কায় ধাক্কায় জমছে। দুর্গাপুজোর ভিড়ে চলতে থাকা মানুষের মতো সেসব জলের ধাক্কায় সামনে পেছনে দুলছে। দেখে নিজের মনে হেসে উঠল সায়ক। আবর্জনার দেবদেবীর ভগ্নাংশ কাঠামোর ক্ষমতা নেই জোয়ারের জলকে বাধা দেওয়ার, অথচ হাওয়ার ষড়যন্ত্রে জলের ধাক্কা ঠিক করছে ওদের স্থায়িত্ব, অবস্থার পরিণতি, সবই। আমাদের জীবনেও এমন কত পরিস্থিতি আসে যখন আমাদের অবস্থা এই আবর্জনাগুলোর মতোই হয়। জলের মতো জীবনের ধাক্কা মেনে নিতে হয় নিরুপায় হয়ে। ভবিতব্য, পরিণতি সবই পাল্টে যায় পরিস্থিতির চাপে।
হতাশা, রাগ ইত্যাদি গ্রাস করে আমাদের। সত্যটা মেনে নিতে না পেরে অনর্থক আস্ফালন করি। অথচ নদী তো তার সতত স্বভাবেই আবর্জনা, দেবদেবীর ভগ্নাবশেষ ঠেলে দিচ্ছে পাড়ের দিকে। তাতে কোনো ষড়যন্ত্র বা পরিকল্পনা তো নেই। হয়তো প্লাস্টিকের ওই ভাসমান স্তূপগুলো সেসব বোঝে, তাই ওরাও জোয়ারের জলে আরামে দোদুল্যমান। প্রকৃতির আর পরিস্থিতির বিরুদ্ধে বৃথা আস্ফালনের অনর্থক শক্তিক্ষয় মনে হয় ওই আবর্জনারাও বোঝে। একদৃষ্টে ওদিকে তাকিয়ে ভেবে মৃদু হাসল সায়ক। বিকেলের নরম রোদ ওর মুখে পড়েছে। জলের পিঠে ভেসে বেড়ানো হাওয়া ওর হলদে কমলা আর কালো মেশানো পাঞ্জাবি অল্প উড়িয়ে দিচ্ছে। অপেক্ষাকৃত লম্বা চুলেও একই প্রভাব। চটি খুলে দাঁড়ানোর দরুন পায়ে ওই জলের প্রভাব মেশানো হালকা হাওয়া গোড়ালি অব্দি আরাম দিচ্ছে। তার ঠিক ওপরে থাকা নীল জিন্সের ওপর হাওয়ার বিশেষ কোনো প্রভাব নেই। কালো ফ্রেমের চশমার ডান দিক থেকে হাওয়ার নরম স্পর্শ চোখের পাতা দুটিকে আদর করে যাচ্ছে। বলছিলাম, এটাও কি অভ্যাস নাকি আজকেই প্রথম আসা? হঠাৎ পেছন থেকে আসা ঈষৎ চেনা কণ্ঠস্বরে সম্বিত ফিরল সায়কের। ঘুরে দেখা গেল বিধান সরণির ফলের দোকানের সামনে ম্যাপ দেখতে থাকা সেই মেয়েটি। কি যেন নাম বলেছিল? বিনিতা, হ্যাঁ বিনিতা বিশ্বাস। আজ একটা হালকা নীল রঙের জামা পরেছে। জামা তো, হাতটা কনুই ছাড়িয়ে একটু নেমেছে। দুটো বোতাম বুকের সামনের টুকুই, একটা হাফ কলার। হঠাৎ সায়ক বুঝলো মেয়েদের পোশাক সম্পর্কে ও বিশেষ কিছুই জানে না। মনে মনে হেসে উঠল। ওই জামার সাথে বিনিতা একটা ঢোলা জিন্স পরেছে। আজ সাথের ব্যাগটা নেই, হাতে ফোনটা অবশ্য আছে, আর পায়ে সেই জুতোটাই। আজ অবশ্য সাথে আরো একজন আছে, তুলনামূলকভাবে উচ্চতা কম, একই রকম একটা ঝোলা প্যান্ট, বাদামি রঙের, প্রায় একই রকম একটা গাঢ় নীল রঙের জামা, আর বেশ গোলগাল মুখ। দুজনেরই চুল ছাড়া। সায়কের এবার চোখ গেল আগের দিনের ব্যাগটা ওর কাঁধে। এই সম্ভবত সেই বান্ধবী যার আগের দিন আসার কথা ছিল। বিকেলের এই পড়ন্ত রোদে বিনিতাকে আজ ভালো করে দেখল সায়ক। চোখে ভাগীরথীর পাহাড়ে প্রবাহের চাঞ্চল্য স্তিমিত আগুনের মতো জ্বলছে। পড়ন্ত রোদের আলোর প্রতিফলনে চোখের কালোতে একটা বাদামি আভা ধরা পড়েছে। মনির পাশ থেকে চোখের শেষ প্রান্ত অব্দি সাদার ওপর দিয়ে একটা বাদামি রেখা পাহাড় কাটা নদীর মতো জায়গা করে নিয়েছে দু চোখেই। গাঢ় ভুরু শেষ প্রান্তে একটু উঠে আত্মাভিমান স্পষ্ট করেছে। চোখের নিচে সযত্নে আলতো করে কাজলের প্রলেপ দেওয়া। অল্প ফোলা চিবুক ছুঁয়ে দুটো নাকের দুপাশ থেকে শুরু করে কিছুটা অবধি ছোট ছোট ব্রণ ইতস্তত ছড়িয়ে আছে। ওগুলোই চোখের সৌন্দর্যকে অসামান্য রকম বৃদ্ধি করেছে। ঠোঁটের ওপর কালচে লাল লিপস্টিক ওষ্ঠ আর অধরের আনুবীক্ষণিক ভাঁজগুলিকে আরো স্পষ্ট করে তুলেছে। তার কোণে এক চিলতে হাসি, স্বচ্ছতায় এবং স্বইচ্ছায় বিন্যস্ত। কপালের বাঁ পাশে একটা জন্ম দাগ বাদামি টিকার মতো অবস্থান করে আছে। মাথা ভর্তি চুলের কিছুটা দলছুট হয়ে কপালের ওপর ছড়িয়ে পড়েছে গঙ্গার হাওয়ায়। শ্যামলা বর্ণের কপাল আর রগে বিন্দু বিন্দু ঘাম।
তবে সেদিকে ভ্রুক্ষেপ নেই বিনীতার। এই সমস্ত পর্যবেক্ষণের তলায় শায়ক আবিষ্কার করল ওর চোখ এর আগে কখনো কাউকেই এত মন দিয়ে এত ভালোভাবে দেখেনি। কি হলো, চিনতে পারছেন? শুনে বাস্তবে ফিরল শায়ক। অপ্রস্তুত ভাব সামলে দেখলো বিনীতা ওর চোখের দিকেই তাকিয়ে প্রশ্ন করছে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না কেন? বিধান সরণি, স্বামীজির পৈতৃক বাড়ি, মনে আছে সবটাই। আসলে আপনার সাথে আবার দেখা হবে ভাবিনি তো, তাও এখানে এভাবে, তাই। ও তার মানে দেখা হওয়ার কথা ভেবেছিলেন? মজার ছলে বলে হেসে উঠল বিনীতা। নাকি ভাবছিলেন ঘুরে বেড়ানোর অভ্যাস একমাত্র আপনারই আছে? না মানে, সেটা বলতে চাইনি। শত চেষ্টা সত্ত্বেও অপ্রস্তুত ভাব কাটাতে পারল না শায়ক। পেছনে বান্ধবী গঙ্গার দিকে তাকিয়ে নিজ ভাবনায় ব্যস্ত। আরে মজা করছিলাম। আম, আপনি কি চলে যাচ্ছেন এখনই? না না, এই সবেমাত্র এলাম, বসবো কিছুক্ষণ। আচ্ছা আচ্ছা, আমরাও সেই কারণেই। ও, আলাপ করানো হয়নি। ইনি আমার বান্ধবী, সখী, বোন, আরো যা যা বলা যায়। ওর নাম কৃতিকা। ওরই আসার কথা ছিল সেদিন। কৃতিকা শায়কের দিকে তাকিয়ে একটু হাসল। সম্ভবত লাজুক, বা প্রথম দেখা বলেই। আর এই ভদ্রলোক, ইনি শায়ক বাবু। এই আমাকে সেদিন স্বামীজির পৈতৃক বাড়ি চিনিয়ে দিলেন। নমস্কার। নমস্কার বলে আবার একটু হাসলো কৃতিকা। আম, আমরা এই সিঁড়িতেই বসি? জিজ্ঞেস করলো বিনীতা। হ্যাঁ হ্যাঁ, আসুন বলে পরের চওড়া সিঁড়িতে নেমে দাঁড়ালো শায়ক। চল কৃতি বলে কৃতিকার হাত ধরে ওই সিঁড়িতে নেমে বসলো বিনীতা। বসে তার পরের সিঁড়িতে পা দিয়ে পায়ের জুতোটা খুলে খালি পা হলো। শায়ক একটু দূরত্ব রেখে বসলো বিনীতার দিকেই। ওরা তিনজনেই জলের দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। মানুষের মন জন বিশেষে পাল্টে পাল্টে যায়, ভাবনা, পর্যবেক্ষণ সবই। তিনজনেই বোধহয় পড়ন্ত বিকেলের গঙ্গাবক্ষে ভাসমান লঞ্চ, পানাকচুরি, আদিত্যের শেষ প্রতিফলন, বাতাসের প্রবাহ ইত্যাদি দেখে নিজেদের মতো করে ভাবতে লাগলো। তাৎক্ষণিক নিশ্চুপতা শায়ক নিজেই ভাঙল। তা আজ হঠাৎ এদিকে? মানে, এই ঘাটে সচরাচর অচেনা মানুষকে ঘুরতে তো দেখি না, মানে কেউ ঘুরতে বেরিয়ে আসে না। কারো থেকে খোঁজ পেয়েছিলেন? হ্যাঁ, কিছুটা বলা যায়। ভাবনায় রেশ টেনে ওর দিকেই তাকিয়ে বলল বিনীতা। কিছুটা মানে? শায়কের সব প্রশ্ন চাহনি। আসলে দমদমে এসেছিলাম এক বান্ধবীর সাথে দেখা করতে। দেখা স্টেশনে হলো। তারপর বলল আমাদের বেলুড় মঠ নিয়ে যাবে। দুটো অটো পাল্টে কুটিঘাট বলে একটা জায়গায় পৌঁছে ওর একটা জরুরি কল এলো। আমরা আর আটকালাম না। ও যদিও বলল লঞ্চ ধরে চলে যেতে, কিন্তু ভাবলাম বাধা যখন একটা এসেই গেছে, তাহলে আর যাব না, বরং এদিকটা একটু হেঁটে দেখি, তারপর না হয় বাড়ি ফিরবো। তার থেকেই হাঁটতে হাঁটতে এদিকে ঢুকে পড়া। এটাই প্রথম দেখলাম ঘাট, ঢুকে পড়লাম। এমন বাড়ির মধ্যে দিয়ে ঘাট বিশেষ দেখি না তো। তারপর আপনাকে দেখে মনে এলো আলাপের কথা, বাকিটা তো বলে শেষ করলো বিনীতা। ভাগ্যিস আপনার বান্ধবী ফিরে গেল, না হলে মাঝগঙ্গায় গিয়ে আমাকে নিশ্চয়ই দেখতে পেয়ে জলে ঝাঁপ দিয়ে দেখা করতে আসতেন না? হাসতে হাসতে বলল শায়ক। বিনীতাও হেসে উঠল। কৃতিকার মুখে মৃদু হাসি, দৃষ্টি সম্ভবত নদীর ওপারের বেলুড় মঠের দিকেই। বিনীতাকে সেই নিয়ে ব্যস্ত হতে না দেখে শায়ক আর মাথা ঘামালো না। ওদের সামনে, ওদের মাঝের তাৎক্ষণিক নিস্তব্ধতা ভাঙল বিনীতাই। আপনার কি এদিকেই থাকা হয়? না, ঠিক এদিকে বলা যায় না, দমদমের ওপারে বলতে পারেন। আচ্ছা, তাও তুলনামূলকভাবে কাছেই। হ্যাঁ। আপনারা কোথায় যেন থাকেন? আমি বারাসাত থাকি।
আর ও আমার বাড়িতে আছে এখন। ওর বাড়ি রানাঘাট। আচ্ছা, মানে ঘুরতে এসেছেন। তাহলে সেদিন উনি আসতে পারলেন না কেন? শরীর খারাপ ছিল? না না, আসলে ও আমার মায়ের সাথে আগেই বেরিয়েছিল। আমি সরাসরি দমদম থেকে মেট্রো ধরে ওখানে চলে যাই। ও মাকে বাড়ি ছাড়তে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে, আমাকে ফিরে আসতে বলে। আমি তাই ঠিক করলাম এত দূর চলেই যখন এসেছি, ঘুরেই আসি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তার মানে 2 দিন 2 বান্ধবীর কারণে সাক্ষাৎ হয়ে গেল, বলে নিজেই হেসে উঠল সায়ক। বিনিতাও হেসে উঠল উত্তর না দিয়েই। আম, কি করা হয় সায়ক বাবু? আগে আপাতত কিছুই করা হয় না। বেকার বলতে পারেন। মানে অর্থোপার্জনের জন্য জীবিকা এই মুহূর্তে কিছু নেই। আচ্ছা, ক্ষমা করবেন এভাবে নিজস্ব জীবন নিয়ে হঠাৎ প্রশ্ন করে ফেললাম। আরে না না, এসব কিছু না, আমি কিচ্ছু মনে করিনি। আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। হ্যাঁ, জীবিকা কিছু একটা হয়েই যাবে। তো আপনি এবার আপনার দিকটা বলুন। বিনিতার উত্তরের সারমর্ম দাঁড়ালো এই যে ও নিজে সবেমাত্র পড়াশোনা শেষ করেছে, নেশা এবং পেশাগতভাবে চিত্রশিল্পী হতে চায়। কৃতিকা এখানে এসেছে একটা ইন্টারভিউ দিতে। চাকরি হলে ওরা একসাথেই থাকবে। কৃতিকাকে আগাম শুভেচ্ছা জানিয়ে সায়ক পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে একটা নিজে নিয়ে ওদের দিকে জিজ্ঞেস করলো, এটা চলে আশা করি? হ্যাঁ, চাইলে চলতেই পারে, উত্তর দিল বিনিতা। ওদের দিকে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে সায়ক বার্নারটা বার করে ধরালো নিজেরটা। কৃতিকা শুরুতে আপত্তি করলেও সেটা সম্ভবত সায়কের জন্যই। বিনিতা একবার সেই কুণ্ঠা ভাঙায় একটা তুলে নিল কৃতিকা। তিনজনেই নিজেদের সিগারেট জ্বালিয়ে আবার চুপচাপ নিজেদের ভাবনায় ব্যস্ত হলো। শত শত ছোট বড় তরঙ্গের ব্যস্ততার ওপর বিকেলের গাঢ় কমলা সূর্যের আভা নিজের শেষ ছটা বিছিয়ে দিয়েছে। গাঢ় পারদের মতো জলে সেই ছটা তরল সোনার মতো দেখাচ্ছে। মাঝ নদীতে লোক ভর্তি একটা লঞ্চ এদিকেই আসছে। অনেকেই সম্ভবত নিজেদের জীবিকা নির্বাহ করে বাড়ির পথে রওনা হয়েছেন। বেলুর মঠের ঘাট এখন অনেকটা ফাঁকা। আরতি শুরু হওয়ার সময় হয়ে এসেছে। আকাশের টুকরো মেঘেদের স্তরবিন্যাস আর তার ফাঁকে ফাঁকে আলোর রেখা। একদল পরিযায়ী পাখি উড়ে চলেছে দক্ষিণে। হাওয়ার শ শ শব্দ শোনা যাচ্ছে নদীর আশেপাশের ঝোপে ঝাড়ে। পাড়ে সিঁড়িতে ঢেউ আছড়ে পড়ে সব মিলিয়ে কথা বলার অবকাশ প্রায় কাটিয়েই দিয়েছে। ওরা চুপ করে বসে রইল। এক্ষুনি সন্ধ্যা নামবে। নমস্কার। বিনিতার 3য় পর্ব শেষ করলাম। একটু ধৈর্য নিয়ে তৈরি করছি, খুব মন দিয়ে তৈরি করছি। আপনারাও মন দিয়ে শুনছেন। আমার থেকে যারা বয়সে ছোট বড় বা সমবয়সী প্রত্যেককে ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য। গল্পটি চলবে। ওদের পরবর্তী দেখা কি হলো, কোথায় হলো, এবং অবশ্যই সেই প্রশ্নটি সায়ক কেন বিনিতার সাথে একই অটোতে না উঠে পেছনের অটো করে গেল, সবের উত্তর পাবো। আপনারা থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।